হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। ইন্ডিয়ান পলিটি বাই এম লক্ষ্মীকান্ত। এই সিরিজে আমরা আগের দিন চ্যাপ্টার নাম্বার 11-এ পড়ে এসেছি ভাইস প্রেসিডেন্ট সম্পর্কে। আজকের আমাদের টপিক হচ্ছে প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার। মূলত ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য এই ক্লাসগুলো করা হচ্ছে। যারা ডাব্লিউবিসিএস মেন্সের প্রিপারেশন অলরেডি শুরু করে দিয়েছো বা যারা ডাব্লিউবিসিএস মেন্সের প্রিপারেশন শুরু করবে, তারা প্রত্যেকেই এই ক্লাসগুলো দেখতে পারো। ইন ডিটেলস আমরা এই বইটাকে আলোচনা করছি এবং এই বইটা বর্তমানে যে কোনো ভারতের যে কোনো পরীক্ষার জন্য বেস্ট বুক ফর পলিটি, এবং এখান থেকেই প্রায় সমস্ত কোশ্চেন তোমরা পেয়ে যাবে যদি তোমরা এই বইটা ঠিকঠাক করে পড়ো। আমার কাজ হচ্ছে তোমাদেরকে এই বইটা পড়তে সাহায্য করা এবং সহজ করে বোঝানো, এবং পলিটি বোঝার জন্য এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট। তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে গেলে আগের ক্লাসগুলো পেয়ে যাবে। মেন্স এক্সাম সেকশনের মধ্যে প্রথম যে প্লেলিস্টটা দেখতে পাচ্ছ, ইন্ডিয়ান পলিটি বাই এম লক্ষ্মীকান্ত, এই প্লেলিস্টের মধ্যে সমস্ত ক্লাস পরপর সাজানো রয়েছে। তোমরা আগের ক্লাসগুলো দেখতে পারো, চ্যাপ্টার ওয়াইজ পরপর সাজানো রয়েছে। তোমরা পিডিএফ পেয়ে যাবে। যে পিডিএফটা আমি ইউজ করছি সেটা টেলিগ্রাম চ্যানেলের নাম এখানে রয়েছে দ্য জিকে একাডেমি। এছাড়া টেলিগ্রাম গ্রুপ রয়েছে। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বা কিছু বলার থাকে তাহলে এই গ্রুপে তোমরা মেসেজ করতে পারবে। আর ফেসবুক এবং ইনস্টাগ্রাম রয়েছে আমার, সেখানে ফলো করতে পারো। অন্তত টেলিগ্রাম যদি থাকে, না থাকলেও ডাউনলোড করে তোমরা এই টেলিগ্রামে একটা অ্যাকাউন্ট খুলে ফেলো, কারণ টেলিগ্রামটা ইম্পর্টেন্ট। তোমরা পিডিএফ গুলো যদি পেতে চাও টেলিগ্রামে পেয়ে যাবে, ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবে। আর যদি না থাকে একান্ত, তাহলে ফেসবুকে তোমরা ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবে। ফলো করে নিও ফেসবুকে। আমরা শুরু করব প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী সম্পর্কে আলোচনা। আমাদের যে পার্লামেন্টারি সিস্টেম, আমাদের যে গভর্নমেন্টের যে সিস্টেম, সেটা পার্লামেন্টারি সিস্টেম, অর্থাৎ পার্লামেন্ট প্রধান। এখানে আমরা দেখে এসেছি আগের ক্লাসগুলোতে সব থেকে উপরের পার্সনকে প্রেসিডেন্ট, তারপরে দেখেছি সেকেন্ড পার্সন হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট, তারপরে আমরা বাকি সমস্ত পদকে রাখতে পারবো ক্রোনোলজিক্যালি, কিন্তু প্রেসিডেন্ট হচ্ছেন সব থেকে ওপরের ব্যক্তি। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দেশের এই পার্লামেন্টারি সিস্টেমে প্রেসিডেন্ট ইজ দ্য নমিনাল এক্সিকিউটিভ অথরিটি অর ডিজিওর এক্সিকিউটিভ। এর মানে কি, প্রেসিডেন্ট সম্মানের দিক থেকে প্রধান হলেও পাওয়ারের দিক থেকে তিনি প্রথম ব্যক্তি নন। পাওয়ারের দিক থেকে প্রধান হচ্ছেন প্রাইম মিনিস্টার। সেই জন্য বলা হচ্ছে প্রাইম মিনিস্টার ইজ দ্য রিয়েল এক্সিকিউটিভ অথরিটি অর ডি ফ্যাক্টো এক্সিকিউটিভ। এর মানে হচ্ছে প্রাইম মিনিস্টারের হাতে সব থেকে বেশি ক্ষমতা রয়েছে। যে কটা পদ রয়েছে সংবিধানে, আমাদের সংবিধানে, তার মধ্যে প্রাইম মিনিস্টারের হাতে সব থেকে বেশি পাওয়ার রয়েছে। এবং এইভাবে আমরা এটাও আরেকভাবে বলতে পারি যে প্রেসিডেন্ট ইজ দ্য হেড অফ দ্য স্টেট। প্রেসিডেন্ট কি পুরো দেশের, ভারত যে রাষ্ট্র তার প্রধান, কিন্তু প্রাইম মিনিস্টার ইজ দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট। সেই দেশটাকে যারা চালাচ্ছে অর্থাৎ গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের প্রধান হচ্ছেন প্রাইম মিনিস্টার। তো স্বাভাবিকভাবে তার হাতেই সব থেকে বেশি ক্ষমতা রয়েছে গভর্নমেন্টকে চালানোর। যে দেশ চালাচ্ছে তার প্রধান হিসেবে তার হাতে প্রচুর ক্ষমতা রয়েছে। এবং আমাদের দেশের প্রাইম মিনিস্টারকে তুলনা করা যেতে পারে ইউএস এর প্রেসিডেন্টের সঙ্গে, কারণ ইউএসএতে আবার প্রেসিডেন্টের হাতে বেশি পাওয়ার রয়েছে, যেখানে আমাদের দেশে প্রাইম মিনিস্টারের হাতে বেশি পাওয়ার রয়েছে। একজন প্রধানমন্ত্রী কিভাবে নিযুক্ত হন? অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য প্রাইম মিনিস্টার। দ্য কনস্টিটিউশন ডাজ নট কন্টেন এনি স্পেসিফিক প্রসিডিওর ফর দ্য সিলেকশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য প্রাইম মিনিস্টার। অর্থাৎ আমাদের সংবিধানে প্রাইম মিনিস্টার কিভাবে নিযুক্ত হবেন সেই সম্পর্কে কোনো এক্সাক্ট প্রসিডিওর বলা নেই, কোনো পদ্ধতি বলা নেই। তাহলে আমরা যে জিনিসটা দেখি যে প্রাইম মিনিস্টারের নির্বাচনের জন্য একটা ভোট হয়, মানে অ্যাকচুয়ালি ওটা ভোটটা প্রাইম মিনিস্টার নির্বাচনের জন্য হয় না, সেটা লোকসভার যারা সদস্য তাদেরকে নির্বাচন করার জন্য ভোট হয়। প্রাইম মিনিস্টারকে নির্বাচন করার জন্য অ্যাকচুয়ালি কোনো ভোট হয় না। আমরা সবার জন্যই দেখেছি ভোট হচ্ছে। প্রেসিডেন্টের জন্য একটা ভোট হয়, ভাইস প্রেসিডেন্টকে নির্বাচন করার জন্য ভোট হয়, আমরা পরে যখন স্পিকারের সম্পর্কে পড়বো তাকে নিযুক্ত করার জন্য ভোট হয়, কিন্তু প্রাইম মিনিস্টারকে নির্বাচনের পার্টিকুলার কোনো ভোট নেই। আমাদের সংবিধান জাস্ট একটাই কথা বলছে আর্টিকেল 75 এর মাধ্যমে, দ্যাট দ্য প্রাইম মিনিস্টার শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। শুধু একটাই লাইন এখানে বলা রয়েছে যে প্রাইম মিনিস্টারকে, প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্ট নিযুক্ত করবেন। আবার এই লাইনটার মানে এটাও নয় যে প্রেসিডেন্ট যাকে খুশি প্রাইম মিনিস্টার বানিয়ে দেবেন। প্রেসিডেন্টের মনে হলো কোনো একজন ব্যক্তিকে প্রাইম মিনিস্টার বানাবো, এটাও নয়। এখানে কিছু ব্যাপার রয়েছে যেটা বোঝার, এইটুকু জিনিস তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে।
প্রেসিডেন্ট হ্যাজ টু অ্যাপয়েন্ট দ্য লিডার অফ দ্য মেজরিটি পার্টি ইন দ্য লোকসভা অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার। আজকের ক্লাসে আমরা যেটা উদাহরণ হিসেবে নেব সেটা হচ্ছে 2019-এর লোকসভা ইলেকশন। এটার উপরে ভিত্তি করে আমরা সমস্ত ব্যাপারটা আলোচনা করব। 2019-এর লোকসভা ইলেকশনে কি হচ্ছে, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে। একক সংখ্যাগরিষ্ঠতা ব্যাপারটা কি, লোকসভায় টোটাল যত সিট রয়েছে তার মধ্যে 273টা সিট যদি কেউ কোনো একটা পার্টি একা পায়, 273টা বা তার বেশি সিট যদি কেউ একা পায়, তাহলে তাকে বলা হবে কি সে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। 2019 সালের ইলেকশনে সেটাই হয়েছিল, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, তার ফলে লার্জেস্ট মেজরিটি পার্টি হচ্ছে 2019-এ বিজেপি। তো প্রেসিডেন্টের এটা কর্তব্য যে লার্জেস্ট যে মেজরিটি পার্টি তার যিনি লিডার তাকে তিনি প্রাইম মিনিস্টার হিসেবে নিযুক্ত করবেন। এটা একদম ফিক্সড, এইভাবেই করা হয়। অর্থাৎ বিজেপি পার্টি ভোটে জেতার আগে থেকে এটা ঘোষণা করে রেখেছিল যে নরেন্দ্র মোদী হচ্ছেন আমাদের দলের লিডার। সেই জন্য যখন তারা ভোটে জিতে যাচ্ছে তখন প্রেসিডেন্ট বিজেপির যিনি প্রধান অর্থাৎ নরেন্দ্র মোদীকে প্রাইম মিনিস্টার নিযুক্ত করেছেন। কোনো বছর যদি অন্য কোনো পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, অর্থাৎ ধরো কংগ্রেস কোনো বছরে নেক্সট ইলেকশনে গিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করলো, তাহলে তখন প্রেসিডেন্ট যিনি থাকবেন তিনি দেখবেন যে কংগ্রেস পার্টির সেই সময়ের লিডারকে, যিনি লিডার হবেন তাকে তিনি প্রাইম মিনিস্টারের পদে বসাতে বাধ্য। এইভাবেই প্রাইম মিনিস্টার নিযুক্ত হন। এই অবধি ব্যাপারটা খুবই সোজা ব্যাপার। কোনো একটা পার্টি যদি একক সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে তার লিডারকে আমরা প্রাইম মিনিস্টার হিসেবে বসাবো। কিন্তু যদি এরকম হয় কোনো দেশের কোনো পার্টি 273-এর বেশি সিট পেল না, তার থেকে কম সিট পেল, তার মানে কোনো পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করছে না, তখন কি করা হবে? when no party has a clear majority in লোকসভা, যদি কোনো পার্টি ক্লিয়ার মেজরিটি লাভ না করে, একক সংখ্যাগরিষ্ঠতা লাভ না করে, তখন প্রেসিডেন্টের কাছে প্রেসিডেন্টের করণীয় কি? তখন প্রেসিডেন্ট দেখবেন যে কোন পার্টি সব থেকে বেশি ভোট পেয়েছে। ধরা যাক নেক্সট ইলেকশনের আমরা দেখছি কংগ্রেস কিছু ভোট পেয়েছে, সবাই বিভিন্ন দেশে যে পার্টি রয়েছে সবাই কিছু কিছু ভোট পেয়েছে, কিন্তু কেউই 273-এর যে ম্যাজিক্যাল ফিগার সেটাকে ক্রস করতে পারেনি। কংগ্রেস কিছু ভোট পেয়েছে, বিজেপি কিছু ভোট পেয়েছে, টিএমসি কিছু ভোট পেয়েছে, অনেক পার্টি রয়েছে, আম আদমি পার্টি, হ্যানা ত্যানা অনেক পার্টি রয়েছে ভারতে। তো সেই সমস্ত পার্টিরা সবাই মিলে ভোট পেয়েছে। দেখা গেল যে বিজেপি সব থেকে বেশি ভোট পেয়েছে। লেটস সে বিজেপি এদের মধ্যে সব থেকে বেশি ভোট পেয়েছে, কিন্তু বিজেপি 273টা পেরোতে পারেনি। তখন প্রেসিডেন্ট কি করবেন? বিজেপির যিনি লিডার তাকে প্রাইম মিনিস্টার বানিয়ে দেবেন। ওকে, তাকে প্রাইম মিনিস্টার বানিয়ে দেবেন, কারণ বিজেপি বাকি সমস্ত দলের থেকে একটু বেশি ভোট পেয়েছে। এবার প্রবলেম হচ্ছে বাকি পার্টি এতে বিরোধিতা করতেই পারে যে না, বিজেপি তো একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, কেন তার লিডারকে প্রধান বানানো হবে? সেই জন্য যাকে প্রাইম মিনিস্টার বানানো হচ্ছে এই পদ্ধতিতে তাকে 1 মাস সময় দেওয়া হবে। তাকে 1 মাস সময় দেওয়া হবে এবং 1 মাসের মধ্যে তাকে কনফিডেন্স ভোট নিয়ে আসতে হবে। কনফিডেন্স ভোট ব্যাপারটা কি? লোকসভার টোটাল যতজন মেম্বার, অর্থাৎ 552 জন, এখন 550 জন আছে কারণ দুজনকে এখন হয় না, ধরলাম 552 জন। 552 জনের মধ্যে আবার ভোট হবে। যিনি প্রাইম মিনিস্টারকে বানানো হয়েছে, যাকে মিস্টার এক্স ধরলাম, তাকে প্রাইম মিনিস্টার বানানো হয়েছে এই পদ্ধতিতে। তখন এই 552 জন ভোট দিয়ে জানাবে যে তারা মিস্টার এক্স কে চায় কি না। যদি মিস্টার এক্স কে চায়, এখানে যদি সে আবার ভোটে জয় লাভ করে তাহলে সেটাকে বলা হয় কনফিডেন্স ভোট, তাহলে সে প্রাইম মিনিস্টার হবে। কিন্তু এই কনফিডেন্স ভোটে যদি মিস্টার এক্স জিততে না পারে তখন নেক্সট অন্য একজনকে প্রাইম মিনিস্টার বানানো হবে, এগেন আবার তাকে এই কনফিডেন্সটা নিয়ে আসতে হবে। এটা কখন হবে? শুধুমাত্র যখন কেউ ক্লিয়ার মেজরিটি লাভ করবে না। এরকম আমাদের দেশে হয়েছিল, কোন উদাহরণ আছে? হ্যাঁ, উদাহরণ আছে। এটা হয়েছিল 1979-এ। সেই সময় যিনি প্রেসিডেন্ট ছিলেন তার নাম নীলম সঞ্জীবা রেড্ডি, এবং ইনি তখন চরণ সিংকে কি করেন? প্রাইম মিনিস্টার নিযুক্ত করেন। কারণ এর আগে যে পার্টিটা ছিল, যারা ক্ষমতায় ছিল, জনতা পার্টি, সেই গভর্নমেন্টটা ফল করে, যার ফলে এই সঞ্জীবা রেড্ডি কি করেন? চরণ সিং
এনাকে প্রাইম মিনিস্টার বানান এবং তাকে এই কনফিডেন্স ভোটের মধ্যে দিয়ে যেতে হয় এবং কনফিডেন্স ভোটে তিনি জয়লাভ করেন, সবাই অনেকেই তাকে সাপোর্ট করে, তো সেই জন্য তাকে প্রাইম মিনিস্টার বানানো হয়। তো এইভাবে ব্যাপারটা হয় যদি কোনো সময় ক্লিয়ার মেজরিটি না লাভ করে কেউ। 3 নম্বর একটা কন্ডিশন রয়েছে যেখানে প্রাইম মিনিস্টারকে নিযুক্ত করার জন্য প্রেসিডেন্টের হাতে একটা ক্ষমতা রয়েছে। নর্মালি কি হচ্ছে, প্রেসিডেন্ট বাধ্য কোনো একজনকে নিযুক্ত করার জন্য, লার্জেস্ট মেজরিটি পার্টি যে প্রধান তাকে নিযুক্ত করতে তিনি বাধ্য, এইরকমই চলে। কিন্তু প্রেসিডেন্ট তার মনের মতো পছন্দকে প্রাইম মিনিস্টার বানাতে পারেন একটাই কন্ডিশনে, যদি কোনো কারণে প্রাইম মিনিস্টার মারা যান, তার সময় থাকাকালীন তার যে টার্ম তার মধ্যে তিনি মারা গেলেন হঠাৎ করে, এবং পরবর্তী সাকসেসর কি হবে সেটা বলা নেই। ধরো যারা রুল করছে, যে পার্টি রুল করছে, হ্যাঁ, সেই পার্টির এরকম একটা উদাহরণ রয়েছে, যখন ইন্দিরা গান্ধী মারা যান, ইন্দিরা গান্ধী কার থেকে প্রাইম মিনিস্টার ছিলেন? কংগ্রেস থেকে। ওকে, কংগ্রেসের প্রাইম মিনিস্টার ছিলেন ইন্দিরা গান্ধী এবং 1984-এ তিনি মারা যান। এবং যখন তিনি মারা যান, কংগ্রেস পার্টি কনফিউজ হয়ে যায় যে কাকে আমরা সাকসেসর নিযুক্ত করবো, অর্থাৎ কংগ্রেস পার্টির ইন্দিরা গান্ধীর পরের সাকসেসর ঠিক করা ছিল না। সেই ক্ষেত্রে সেই সময় যিনি প্রেসিডেন্ট ছিলেন জিয়াল সিং, তিনি রাজীব গান্ধীকে প্রাইম মিনিস্টার হিসেবে নিযুক্ত করেন। তো এই ক্ষেত্রে এইটাই একমাত্র জায়গা যেখানে প্রেসিডেন্ট তার নিজের পছন্দের ব্যক্তিকে প্রাইম মিনিস্টার হিসেবে নিযুক্ত করতে পারবেন। কিন্তু ধরো যদি যেদিন ইন্দিরা গান্ধী মারা যায় সেই দিন যদি কংগ্রেস পার্টি কোনো একজন ব্যক্তিকে তাদের পরবর্তী রুলার ঘোষণা করে দিত, তাহলে প্রেসিডেন্টের হাতে কিছু করার ছিল না, সেই ব্যক্তিকেই তাকে প্রাইম মিনিস্টার বানাতে হতো। নর্মালি যেটা আমরা দেখলাম, যে রুলিং যেটা সব থেকে বড় পার্টি ভোটে জিতেছে, তার যিনি প্রধান তাকে নিযুক্ত করতে হয়। তো যদি কেউ মারা যান প্রাইম মিনিস্টার, তার যদি সাকসেসর মানে পরবর্তী কে হবে সেটা অলরেডি পার্টি ঠিক করে রাখে, তাহলে প্রেসিডেন্টকে সেই ব্যক্তিকেই নিযুক্ত করতে হবে। কিন্তু যেহেতু এই কন্ডিশনে আমরা রাজীব গান্ধীর ক্ষেত্রে যেটা দেখছি যে ইন্দিরা গান্ধীর পরবর্তী সাকসেসর কে হবে সেটা চুজ করা ছিল না, তাই জন্যই রাজীব গান্ধীকে জিয়াল সিং নিযুক্ত করেছিলেন। ওকে, এটাই এখানে বলা হয়েছে। আবার কোনো প্রাইম মিনিস্টার যদি মারা যান, তখন একজন নেক্সট পার্মানেন্ট প্রাইম মিনিস্টার না বানিয়ে একজনকে কিছুদিনের জন্য কেয়ারটেকার প্রাইম মিনিস্টার বানানো যায়। কেয়ারটেকার প্রাইম মিনিস্টার মানেটা কি? যেমন উদাহরণ আমরা পাবো যখন জওহরলাল নেহরু মারা যান এবং তারপরে লাল বাহাদুর শাস্ত্রী মারা যান, দু ক্ষেত্রেই এটা দেখা গেছে। জওহরলাল নেহরু যখন মারা যান তখন গুলজারিলাল নন্দাকে কয়েকদিনের জন্য প্রাইম মিনিস্টার বানানো হয়েছিল, মানে টেম্পোরারি পিরিয়ডের জন্য। সেই সময় যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি নতুন কাউকে একদম প্রাইম মিনিস্টার না বানিয়ে ঠিক করেন যে ঠিক আছে, যে কদিন এখন একটা প্রবলেম চলছে সেই কদিন একজনকে বসিয়ে দেবো প্রাইম মিনিস্টার হিসেবে, সেই কয়েকদিন কাজ করবে, ইনি পার্মানেন্ট নন, আবার নতুন কাউকে আমরা পরে প্রাইম মিনিস্টার বানাবো। তো সেটা হয় জওহরলাল নেহরুর মৃত্যুর পরে, তখন গুলজারিলাল নন্দাকে বানানো হয়। তারপরে গুলজারিলাল নন্দা এটা টেম্পোরারি পিরিয়ডে ছিলেন এবং তারপরে যিনি প্রেসিডেন্ট হন তার নাম প্রাইম মিনিস্টার হন, তার নাম হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। এগেন লাল বাহাদুর শাস্ত্রী যখন তার টার্মের মধ্যে মারা যান, আবার গুলজারিলাল নন্দাকে কয়েকদিনের জন্য প্রেসিডেন্ট বানানো হয়। এই যে সিস্টেম, এটাকে বলা হয় কেয়ারটেকার প্রাইম মিনিস্টার। তো এই সিস্টেমটাও রয়েছে। 1980-তে দিল্লি হাইকোর্ট একটা রায় দেয় যে কোনো একজন ব্যক্তিকে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার হিসেবে নিযুক্ত করতে পারেন লোকসভাতে, এবং তারপরে তাকে বলতে পারেন যে তুমি কনফিডেন্স ভোট নিয়ে আসো। কনফিডেন্স ভোট সম্পর্কে আমরা আশা করছি বুঝতে পারলাম, আগেই আলোচনা করলাম। অর্থাৎ কোনো একজনকে প্রাইম মিনিস্টার হিসেবে আগে বসিয়ে দাও, তারপর তাকে কনফিডেন্স ভোট নিয়ে আসতে বলো। যেমন এইভাবে অনেকজন আমাদের দেশে প্রাইম মিনিস্টার হন, এতজনের নাম দেখতে পাচ্ছ: চরণ সিং, ভিপি সিং, চন্দ্রশেখর, পিভি নরসিংহ রাও, অটল বিহারী বাজপেয়ী, দেবেগৌড়া, আইকে গুজরাল, এরা প্রত্যেকেই এইভাবে প্রাইম মিনিস্টার হন। প্রথমে তারা নিযুক্ত হয়ে যান প্রাইম মিনিস্টার হিসেবে, তারপর তারা কনফিডেন্স ভোট নিয়ে আসেন। সুপ্রিম কোর্ট 1997-এ একটা খুব গুরুত্বপূর্ণ রায় দেয়, এটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে যে a person who is not a member of either house of parliament can be appointed as prime minister for 6 months, within which he should become a member of either house of parliament, otherwise he cease to be the prime minister. এর মানেটা কি? ধরো
প্রাইম মিনিস্টার দুটো জায়গা থেকে হতে পারেন, লোকসভা থেকে আবার রাজ্যসভা থেকেও হতে পারেন। রাজ্যসভা থেকেও কেউ কোনো একজন মেম্বার, রাজ্যসভার মেম্বার প্রাইম মিনিস্টার হতে পারেন। কিন্তু সুপ্রিম কোর্ট বলছে যে কোনো একজন ব্যক্তি, ধরো মিস্টার এক্স, সে লোকসভারও মেম্বার নয়, রাজ্যসভারও মেম্বার নয়, তা সত্ত্বেও তাকে প্রাইম মিনিস্টার বানানো যেতে পারে। প্রেসিডেন্ট যদি চান তাকে প্রাইম মিনিস্টার বানাতে পারেন, কিন্তু প্রাইম মিনিস্টার বানানোর পরে উইদিন 6 মান্থ, 6 মাসের মধ্যে তাকে কোনো একটা হাউসের মেম্বার হতে হবে। নয় লোকসভার মেম্বার হতে হবে, নয় রাজ্যসভার মেম্বার হতে হবে। না হলে তার যে প্রাইম মিনিস্টারশিপ সেটা 6 মাস পরে বন্ধ হয়ে যাবে। এবার লোকসভার যদি মেম্বার হতে হয় তাহলে কি করতে হবে? তাকে ভোটে জিততে হবে। লোকসভা যে ইলেকশন হয় যেখানে ডাইরেক্ট মানুষ গিয়ে ভোট দেয়, সেই রকম একটা ভোট কন্ডাক্ট করে এই ব্যক্তিকে নিযুক্ত ভোটে জেতাতে হবে। বা রাজ্যসভাতেও তিনি মেম্বার হতে পারেন। রাজ্যসভার মেম্বার কিভাবে হয়? রাজ্যসভার মেম্বার হচ্ছে রাজ্যের যে বিধানসভাগুলো রয়েছে, বিধানসভা থেকে ইনডিরেক্ট ইলেকশনের মাধ্যমে রাজ্যসভার যারা মেম্বার তারা নিযুক্ত হন। এটা আমরা পরে আলোচনা করব কিভাবে রাজ্যসভার মেম্বার নিযুক্ত হন, সেটা আমরা করব পার্লামেন্ট চ্যাপ্টারে। তো এইভাবেও যদি নিযুক্ত হন, রাজ্যসভার মেম্বারও হন, তাহলেও হবে, কিন্তু 6 মাসের মধ্যে এটা করতে হবে। 6 মাস যদি পার হয়ে যায় তাহলে আর তিনি প্রাইম মিনিস্টার থাকতে পারবেন না। তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম যে প্রাইম মিনিস্টার দুটো হাউসেরই মেম্বার হতে পারেন। আমরা এতদিন অবধি, ধরো 2019-এর ভোটই যদি আমরা দেখি, 2019-এ বা আগের কোনো ভোটের কথা যদি তোমাদের মনে থাকে, রিসেন্ট কয়েকটা লোকসভা ভোটের, সেখানে কি হয়? লোকসভা ভোট হয়, লোকসভা ভোটের পর কোনো একটা পার্টি জয়লাভ করে, তারপরে প্রাইম মিনিস্টার একজন নিযুক্ত হন। এইটা আমরা দেখে এসেছি। নর্মালি আমরা হয়তো চিন্তা করব যে লোকসভার যিনি সদস্য হবেন তিনি শুধুমাত্র প্রাইম মিনিস্টার হতে পারেন। এটা পুরোপুরি ভুল ধারণা, কারণ রাজ্যসভার যদি কোনো মেম্বার হন তিনিও প্রাইম মিনিস্টার হতে পারেন, এবং সেটা হয়েও ছিল। কবে হয়েছিল? ইন্দিরা গান্ধী হন 1966-এ, দেবেগৌড়া হন 1996-এ, এই তিনজনের নাম ইম্পর্টেন্ট, এবং মনমোহন সিং 2004-এ। এই তিনজন যে প্রাইম মিনিস্টার হয়েছেন তারা কিন্তু লোকসভার মেম্বার ছিলেন না, মানে তারা লোকসভা ভোটে দাঁড়াননি, তারা রাজ্যসভার মেম্বার ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তাদেরকে প্রাইম মিনিস্টার বানানো হয়েছে। এটা ইম্পর্টেন্ট, এখান থেকে রাজ্যসভার মেম্বার হলেও তাকে প্রাইম মিনিস্টার বানানো যায়। অন্যদিকে যদি আমরা ব্রিটেনের থেকে দেখি, পার্লামেন্টারি সিস্টেম অ্যাকচুয়ালি আমরা ব্রিটেন থেকে নিয়েছি, তো ব্রিটেনের যে ব্যবস্থা সেখানে প্রাইম মিনিস্টার শুধু লোয়ার হাউস থেকেই হন। আমাদের দেশের লোয়ার হাউস কি লোকসভা, আপার হাউস হচ্ছে রাজ্যসভা, তেমনি ভাবে ব্রিটেনের যেটা লোয়ার হাউস তাকে বলা হয় হাউস অফ কমন। আর প্রাইম মিনিস্টার যিনি হন, এখন যিনি ব্রিটেনের প্রাইম মিনিস্টার, তার নাম বরিস জনসন। তো সেই বরিস জনসন অ্যাকচুয়ালি হাউস অফ কমনেরই মেম্বার। আর ব্রিটেনের যেটা আপার হাউস, আমাদের যেটা রাজ্যসভা ব্রিটেনে, সেটাকে বলা হয় হাউস অফ লর্ডস। হাউস অফ লর্ডস, সেই হাউস অফ লর্ডস এর কোনো মেম্বার কিন্তু প্রাইম মিনিস্টার হতে পারবে না ব্রিটেনে, শুধুমাত্র হাউস অফ কমন বা লোয়ার হাউসেরই যিনি মেম্বার তিনি হতে পারবেন। নেক্সট হচ্ছে ওথ, টার্ম অ্যান্ড স্যালারি। তার শপথ বাক্য কেনে পড়াবেন, তার টার্ম কতদিন থাকবে, তারপরে তার স্যালারি কত হবে। ওথ সিম্পলি এটা প্রেসিডেন্ট কন্ডাক্ট করেন। আমরা দেখেছি যখন লোকসভা ইলেকশন হয় তারপরেই নর্মালি আমরা দেখেছি একটা এরকম শপথ বাক্য পাঠের ব্যাপার হয়, সেখানে প্রাইম মিনিস্টার শপথ বাক্য পাঠ করেন। নেক্সট হচ্ছে টার্ম, কতদিন অবধি তিনি প্রাইম মিনিস্টার থাকবেন। আমাদের সংবিধানে এটাও কোথাও বলা নেই যে একজন প্রাইম মিনিস্টার কতদিন অবধি তিনি প্রাইম মিনিস্টার হতে পারেন। দ্য টার্ম অফ প্রাইম মিনিস্টার ইজ নট ফিক্সড অ্যান্ড হি হোল্ডস অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট যতদিন মনে করবেন, যতদিন তার মনে হবে ততদিন একজন ব্যক্তিকে প্রাইম মিনিস্টার বানাতে পারেন। কনফিউশন লাগছে এখানে, কারণ আমরা জানি নর্মালি 5 বছর অন্তর অন্তর লোকসভা ভোট হয়, তারপরে প্রাইম মিনিস্টার নিযুক্ত হন, এটাই আমরা নর্মালি দেখে থাকি। কিন্তু এই যে ব্যাপারটা, সেটার মধ্যে মানে একটু টেকনিক্যাল ব্যাপার রয়েছে, সেটা তোমাদের বুঝতে হবে। নর্মালি কোনো টার্ম বলা নেই প্রাইম মিনিস্টারের জন্য, এখানে একটাই জিনিস বলা রয়েছে, সেটা হচ্ছে সো লং, মানে এখানে যে লাইনটা বলা রয়েছে হি হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ প্রেসিডেন্ট, তার মানে আবার এই নয় যে প্রেসিডেন্ট যতদিন চাইবেন কোনো একজন ব্যক্তি। এখন যিনি প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার রয়েছেন নরেন্দ্র মোদী, তাকে প্রেসিডেন্ট চাইছেন যে পরের পর তাকে প্রাইম মিনিস্টার বানাবো, এটাও সম্ভব নয়। তাহলে কি করতে হবে? সো লং অ্যাজ প্রাইম মিনিস্টার এনজয় দ্য মেজরিটি সাপোর্ট ইন দ্য লোকসভা হি ক্যানট বি ডিসমিসড বাই দ্য প্রেসিডেন্ট। ওকে, এবার এখানে ব্যাপারটা কি, ধরো
লোকসভার ভোট কত বছর অন্তর হয়? প্রতি 5 বছর অন্তর হয়। প্রতি 5 বছর অন্তর, আজ থেকে ধরো পরের পর 5 বছর অন্তর অন্তর বিজেপি জিতে গেল, এবং যদি বিজেপি প্রতিবারই বলে যে আমাদের যিনি লিডার তার নাম নরেন্দ্র মোদী, তাহলে প্রেসিডেন্ট বাধ্য নরেন্দ্র মোদীকে বারংবার প্রাইম মিনিস্টার বানানোর জন্য। তো এটাকেই বলা হচ্ছে সাপোর্ট। সাপোর্ট কি? টোটাল যা মেম্বার পার্লামেন্ট লোকসভাতে সেটা হচ্ছে 552 জন। এই 552 জনের মধ্যে বেশিরভাগ যদি নরেন্দ্র মোদীকে সাপোর্ট করে, যতদিন অবধি তারা করবে ততদিন অবধি নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার হিসেবে থাকবে। এই জায়গাটা একটু হয়তো গুলিয়ে যেতে পারে। ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা সিম্পল তোমাদের উদাহরণ দিচ্ছি। লোকসভায় টোটাল মেম্বার কত? 552 জন। এর মধ্যে সব থেকে বেশি সিট কারা দখল করে রয়েছে এখন? তারা হচ্ছে বিজেপি। সব থেকে বেশি সিট দখল করে রয়েছে বলেই তারা একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বিজেপির যারা সদস্য তারা নিশ্চয়ই নরেন্দ্র মোদীর এগেনস্টে ভোট দেবে না, দেবে না। তো এই সময় প্রশ্নই নেই নরেন্দ্র মোদীকে সরিয়ে দেওয়ার জন্য। কিন্তু কোনো একটা ধরো নেক্সট ভোট হলো, নেক্সট যে ভোট হবে সেখানে ধরো বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেল না, ওকে, ধরো বিজেপিও কিছু ভোট পেল, কংগ্রেসও কিছু ভোট পেল, দুটোই পার্টি ধরছি, বাকি পার্টি আপাতত ধরছি না। বিজেপিও কিছু ভোট পেল, কংগ্রেসও কিছু ভোট পেল। তার মধ্যে বিজেপি সংখ্যায় একটু বেশি ভোট পেল কংগ্রেসের তুলনায়, কিন্তু দুজনের কেউই একক সংখ্যাগরিষ্ঠতা পেল না। এবার সেই সময় যিনি প্রেসিডেন্ট থাকবেন তাকে তিনি কি করলেন? নরেন্দ্র মোদীকে এগেন প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার হিসেবে নিযুক্ত করলেন। কিন্তু যেহেতু বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা নেই, এটা কেউ বলতে পারে না যে নরেন্দ্র মোদীকে সবাই সাপোর্ট করবে কি করবে না। হতেই পারে কংগ্রেসের যারা মেম্বার রয়েছে তারা প্রত্যেকেই বললো যে না, আমরা নরেন্দ্র মোদীকে চাই না, তখন নরেন্দ্র মোদী থাকতে পারবে না। এটাই হচ্ছে সাপোর্ট। 552 জনের মধ্যে যতদিন অবধি কোনো একজন ব্যক্তিকে, কোনো একজন প্রাইম মিনিস্টারকে বেশি সংখ্যক লোক সাপোর্ট করবে, ততদিন অবধি তিনি প্রাইম মিনিস্টার হিসেবে থাকবেন। সেটাই এখানে বলা হয়েছে যে মেজরিটি সাপোর্ট যতদিন তিনি পাবেন, সেটাই ততদিন অবধি তিনি প্রাইম মিনিস্টার থাকবেন। এবার আমরা কেন বলি যে 5 বছরের টার্ম? আমরা কথায় কথায় এটা বলি যে যিনি প্রাইম মিনিস্টার তার টার্ম হচ্ছে 5 বছর। এর কারণ 5 বছর অন্তর অন্তর লোকসভা ভোট হয়। লোকসভা ভোট 5 বছর অন্তর হয়। লোকসভার একটা টার্ম রয়েছে, সেটা হচ্ছে 5 বছর। কিন্তু প্রাইম মিনিস্টারের কোনো এরকম টার্ম বলা নেই সংবিধানে যে তিনি 5 বছরের জন্যই থাকবেন। নরেন্দ্র মোদী এখন কত বছর অবধি আছেন? 10 বছর ধরে আছেন। আগের 5 বছর, এবারেও 5 বছর থাকবেন। পরের 5 বছর কি হবে সেটা আমরা জানি না, হয়তো তিনিই থাকতে পারেন, আবার নাও থাকতে পারেন, সেটা তখনকার ব্যাপার। তো এইভাবে যতগুলো খুশি, যত বছর খুশি তিনি থাকতে পারেন, যতদিন অবধি তিনি মেজরিটি লাভ করবেন। নেক্সট হচ্ছে দ্য স্যালারি অ্যান্ড অ্যালায়েন্স। স্যালারি অ্যান্ড অ্যালায়েন্স প্রাইম মিনিস্টার কত পাবে সেটা ডিটারমাইন করছে কি পার্লামেন্ট। পার্লামেন্টের হাতে বলা রয়েছে, এবং এটাও তোমাদের জানতে হবে যে প্রাইম মিনিস্টার তার পদের জন্য আলাদা কোনো স্যালারি পান না। যে তিনি একজন দেশের প্রাইম মিনিস্টার, তার জন্য তাকে আলাদা কিছু স্যালারি দাও। যেমন আমরা দেখে এসেছি প্রেসিডেন্টের আলাদা স্যালারি রয়েছে, ভাইস প্রেসিডেন্টের আলাদা স্যালারি রয়েছে, কিন্তু প্রাইম মিনিস্টারের নিজের কোনো স্যালারি নেই। অ্যাকচুয়ালি তিনি কি লোকসভার মেম্বার একজন, তিনি একজন লোকসভার মেম্বার। লোকসভার মেম্বারদের যত স্যালারি হয় প্রাইম মিনিস্টার ততই স্যালারি পাবেন। অর্থাৎ প্রাইম মিনিস্টারের আলাদা করে স্যালারি বাড়ানো যেতে পারে না, বা আলাদা করে তার স্যালারি কমানো যেতে পারে না। যদি তার স্যালারি বাড়াতে কমাতে হয় তাহলে লোকসভার মেম্বারদের সবার স্যালারি বাড়াতে হবে বা সবার স্যালারি কমাতে হবে। এছাড়াও কিছু অ্যালাওয়েন্স রয়েছে, অ্যালাওয়েন্স মানে সুবিধা, ট্রাভেলিং অ্যালাওয়েন্স ইত্যাদি ইত্যাদি রয়েছে। এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এই যে কনসেপ্টটা সেটা বোঝাচ্ছিল। নেক্সট হচ্ছে পাওয়ার, যেটা একটু আগেই আমরা বললাম যে প্রাইম মিনিস্টারের হাতে সব থেকে বেশি পাওয়ার রয়েছে আমাদের দেশে। তিনি কি কি তার হাতে কি কি পাওয়ার রয়েছে সেগুলোকে আমরা কয়েকটা হেডে ভাগ করে পড়বো। যেমন ইন রিলেশন টু কাউন্সিল অফ মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টারের সম্পর্কে তার কি পাওয়ার রয়েছে। কাউন্সিল অফ মিনিস্টার কারা, এইগুলো সম্পর্কে আরো ডিটেলস আমরা পরে লোকসভা চ্যাপ্টারে পড়বো। কাউন্সিল অফ মিনিস্টারের বাংলা হচ্ছে মন্ত্রী পরিষদ। মন্ত্রী পরিষদ অর্থাৎ যারা মন্ত্রী হন, সবাই মন্ত্রী হন না। টোটাল মেম্বার লোকসভাতে 552 জন, 552 জনই মন্ত্রী নন, তারা শুধুমাত্র সদস্য। তাদের মধ্যে থেকে কিছু মেম্বার হচ্ছেন মন্ত্রী হন। বিভিন্ন যে মন্ত্রীগুলো রয়েছে, ক্রীড়া মন্ত্রী, অর্থমন্ত্রী, ডিফেন্স মিনিস্টার, এই যে মন্ত্রিত্বের পদগুলো রয়েছে সেটা এই 552 জনের মধ্যে থেকে আসেন। সেটা খুব ছোট একটা সংখ্যা। এবার এই মন্ত্রী কারা হবে
সেটা প্রাইম মিনিস্টার জানাবেন প্রেসিডেন্টকে। আমরা আগে দেখে এসেছি যে প্রেসিডেন্ট কাউন্সিল অফ মিনিস্টারকে নিযুক্ত করেন, কিন্তু প্রেসিডেন্ট যাকে খুশি এই 552 জনের মধ্যে থেকে যাকে খুশি তুলে তুলে এরকম বলতে পারেন না যে তুমি আজ থেকে ডিফেন্স মিনিস্টার, তুমি আজ থেকে অর্থমন্ত্রী, এটা বলতে পারেন না। সেটা একমাত্র প্রাইম মিনিস্টার বলে দেবেন যে আমার এই ব্যক্তিকেই 552 জনের মধ্যে থেকে এই ব্যক্তিকে, পার্টিকুলার ব্যক্তিকে আমার ডিফেন্স মিনিস্টার হিসেবে চাই, এই মন্ত্রীকে আমার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে চাই, এই ব্যক্তিকে আমার অর্থমন্ত্রী হিসেবে চাই, তাদেরকেই প্রেসিডেন্ট নিযুক্ত করতে পারে। আবার কোনো মন্ত্রীর প্রতি যদি তিনি অসন্তুষ্ট হন, ধরো কোনো একজন মন্ত্রী তিনি হচ্ছেন লেটস সে স্পোর্টস মিনিস্টার, ক্রীড়া মন্ত্রী, তার প্রতি প্রাইম মিনিস্টার অসন্তুষ্ট হয়েছেন, তার কাজে সন্তুষ্ট নন, বা তিনি অন্য ভুলভাল কিছু কাজ করছেন, তখন প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টকে বলবেন তাকে সরিয়ে দিতে। দুটো অপশন তিনি দিতে পারেন এই ব্যক্তির সামনে, এই ব্যক্তি মিস্টার এক্স এর সামনে তিনি দুটো অপশন দিতে পারেন। আইদার তাকে গিয়ে বলবেন যে তুমি তোমার পদ থেকে ছেড়ে দাও, সে যদি ছেড়ে দেয় ভালো, যদি না ছাড়ে তখন গিয়ে সে প্রেসিডেন্টকে বলবে যে এই ব্যক্তিকে মিস্টার এক্স কে তার পদ থেকে সরিয়ে দিতে হবে। তখন প্রেসিডেন্ট এক্স কে সরিয়ে দেবেন এবং সেইখানে মিস্টার এক্স কোনো রকম জোর করতে পারবেন না, যেহেতু প্রেসিডেন্ট বলেছেন তাকে সরে যেতেই হবে, তিনি সেটা করতে বাধ্য। তো এই কাজটাও মানে বলা এক কথায় বলা যেতে পারে এই যে পুরো দলটা মন্ত্রী পরিষদ, তাদের উপরে অ্যাকচুয়াল পাওয়ার হচ্ছে প্রাইম মিনিস্টার, এবং প্রাইম মিনিস্টার ওয়ান টাইপ অফ বলা যেতে পারে ক্যাপ্টেনের মতো কাজ করেন। হি প্রিসাইড ওভার দ্য মিটিং অফ কাউন্সিল অফ মিনিস্টার। এই যে কাউন্সিল অফ মিনিস্টার যাদের দেখলাম তাদের মধ্যে যখন মিটিং হয়, পুরো পার্লামেন্ট পুরো লোকসভার মিটিং এর কথা বলা হচ্ছে না, কাউন্সিল অফ মিনিস্টারের যখন মিটিং হয় নিজেদের মধ্যে, অনেক সময় হয় মিটিং, তো সেই মিটিং এর যিনি প্রেসিডেন্ট হবেন তার নাম হচ্ছে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। ওকে, এইগুলো ইম্পর্টেন্ট, একটু মনে রাখার মতো। নেক্সট হচ্ছে ইন রিলেশন টু দ্য প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার এনজয় দ্য ফলোইং পাওয়ার্স ইন রিলেশন টু দ্য প্রেসিডেন্ট। অর্থাৎ প্রেসিডেন্ট এবং কাউন্সিল অফ মিনিস্টার, প্রেসিডেন্ট এবং কাউন্সিল অফ মিনিস্টারের মধ্যে প্রাইম মিনিস্টার একটা সেতুর মতো কাজ করে। হি ইজ দ্য প্রিন্সিপাল চ্যানেল অফ কমিউনিকেশন বিটুইন প্রেসিডেন্ট অ্যান্ড দ্য কাউন্সিল অফ মিনিস্টার। কাউন্সিল অফ মিনিস্টার যদি কিছু জানাতে চায় প্রেসিডেন্টকে, সেটা থ্রু প্রাইম মিনিস্টার জানাবে, এবং প্রেসিডেন্ট যদি কোনো নির্দেশ দিতে চায় কাউন্সিল অফ মিনিস্টারকে, সেটা থ্রু প্রাইম মিনিস্টারের সাহায্যে জানাবেন। এরম নয় যে প্রেসিডেন্ট ডাইরেক্ট কাউন্সিল অফ মিনিস্টারকে কোনো নির্দেশ দিতে পারে, এটা পুরোপুরি প্রাইম মিনিস্টারের থ্রু দিয়ে এটা হবে। যে সমস্ত ইম্পর্টেন্ট অফিসিয়াল পদগুলো রয়েছে, সাংবিধানিক পদগুলো, সেখানে কে নিযুক্ত হবেন, কোন ব্যক্তি প্রধান হবেন, কারা তার সদস্য হবেন, এইটা প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টকে বলবেন, আর সেই ব্যক্তিদেরকেই প্রেসিডেন্ট নিযুক্ত করতে বাধ্য। আমরা আগের দিন দেখে এসেছি এই সমস্ত পদগুলো, যেমন অ্যাটর্নি জেনারেল, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, তারপর হচ্ছে চেয়ারম্যান অ্যান্ড মেম্বার অফ ইউপিএসসি, ইলেকশন কমিশনের যারা চেয়ারম্যান, চেয়ারম্যান অ্যান্ড মেম্বার অফ দ্য ফিনান্স কমিশন, এই সমস্ত পদের যারা বসবেন সেই সমস্ত ব্যক্তিদের নিযুক্ত করবেন কে? প্রেসিডেন্ট। কিন্তু প্রেসিডেন্ট যাকে খুশি নিযুক্ত করে দিতে পারবেন না, প্রেসিডেন্টকে রেকমেন্ড করবেন প্রাইম মিনিস্টার যে আমার এই ব্যক্তিকেই চাই এই পদে, তখন সেই ব্যক্তিকেই নিযুক্ত করা হবে। তো অতএব প্রাইম মিনিস্টার মূল পাওয়ারফুল, প্রেসিডেন্ট জাস্ট তাকে সেই পদটাতে বসাবে। নেক্সট হচ্ছে ইন রিলেশন টু পার্লামেন্ট। ইন রিলেশন টু পার্লামেন্ট, পার্লামেন্টের সঙ্গে তার কি সম্পর্ক? হি ইজ দ্য লিডার অফ দ্য লোয়ার হাউস। লোয়ার হাউস বলতে লোকসভা, লোকসভার তিনি প্রধান। আমরা একটু আগে দেখে এলাম যে কোনো একজন ব্যক্তি রাজ্যসভার মেম্বার থাকা সত্ত্বেও তিনি প্রাইম মিনিস্টার হতে পারেন, এটা আমরা দেখলাম, যেমন মনমোহন সিং এইভাবে হয়েছিলেন। তা সত্ত্বেও তিনি লোকসভার যারা মেম্বার তাদের প্রধান, রাজ্যসভা থেকে হলেও তিনি লোকসভার যারা মেম্বার তাদেরই প্রধান হন। এবং এখানে তার দায়িত্ব কি কি রয়েছে, তার কি কি পাওয়ার রয়েছে? He advised the president with regard to summoning and proroguing of the session of the parliament. Summon মানে হচ্ছে ডাকা, সামনের বাংলা হচ্ছে ডাকা, প্রোরগ মানে হচ্ছে বন্ধ করা। কবে কোন অধিবেশন বসবে, কবে থেকে শুরু হবে, সেটার জন্য ডাকতে হয়, এবং ডাকেন কে? প্রেসিডেন্ট ডাকেন। কিন্তু প্রেসিডেন্ট যবে খুশি ডেকে দিতে পারেন না, সেটা বলবেন প্রাইম মিনিস্টার, যে আজ থেকে বাজেট অধিবেশন শুরু হবে, আজকে বাজেট অধিবেশন শেষ হবে, বা আজ থেকে শীতকালীন অধিবেশন শুরু হবে, সেটা প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টকে বলে দেবেন এবং প্রেসিডেন্ট সেই দিনটাতেই ডাকবেন। হি ক্যান রেকমেন্ড দ্য ডিসলিউশন অফ লোকসভা। ডিসলিউশন মানে কি? পুরোপুরি বন্ধ হওয়া। এটাও ডিসলিউশনেরও বাংলা হচ্ছে বন্ধ হওয়া। এই দুটোর মধ্যে তফাৎ কি সেটা আমরা পার্লামেন্ট চ্যাপ্টারে ভালো করে বুঝবো। লোকসভার একমাত্র ডিসলিউশন হয়
রাজ্যসভা ডিজলভ হয় না। কেন? রাজ্যসভা একটা কন্টিনিউইং বডি, আর ডিজলিউশন মানে পুরোপুরি বন্ধ। 5 বছরের টার্ম রয়েছে লোকসভার, তারপরে নতুন ফ্রেশ ইলেকশন হয়, 5 বছর পরে ফাইনালি যে বন্ধ হয় সেটাকে ডিজলিউশন বলা হয়। এই ডিজলিউশনের দিনটা লোকসভা ডিজলিউশনের দিনটা প্রাইম মিনিস্টার বলে দেবেন প্রেসিডেন্টকে, এবং প্রেসিডেন্ট সেটা ঘোষণা করবেন। গভর্নমেন্টের পলিসি কি হবে, কিভাবে দেশ চালানো হবে, তাদের পলিসি কি, এই সমস্ত কিছু ঠিক করবেন প্রাইম মিনিস্টার, এবং সেটা তিনি লোকসভাতে সবার সামনে রাখবেন। আদার পাওয়ার, অন্যান্য কি পাওয়ার রয়েছে? আদার পাওয়ার হচ্ছে হি ইজ দ্য চেয়ারম্যান অফ নীতি আয়োগ। নীতি আয়োগ আগে ছিল কি প্ল্যানিং কমিশন, এখন আর প্ল্যানিং কমিশন নেই। প্ল্যানিং কমিশন যখন ছিল তারও প্রধান ছিলেন প্রাইম মিনিস্টার, এখন হয়েছে নীতি আয়োগ। নীতি আয়োগেরও প্রধান তিনি। ন্যাশনাল ইন্টিগ্রেটেড কাউন্সিল, ইন্টার স্টেট কাউন্সিল, ন্যাশনাল ওয়াটার রিসোর্সেস কাউন্সিল, এই প্রত্যেকটা বডির প্রধান চেয়ারম্যান হচ্ছেন প্রাইম মিনিস্টার। ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিল, ইন্টারস্টেট কাউন্সিল, ন্যাশনাল ওয়াটার রিসোর্স কাউন্সিল, এইগুলো। ইন্টারস্টেট কাউন্সিল মানে দুটো রাজ্যের, মানে রাজ্য কেন্দ্রের মধ্যে সম্পর্ক, এর যে একটা কাউন্সিল হয় তার। এগুলো সম্পর্কে আমরা পরে ডিটেলসে আলোচনা করব, যে এগুলোর কাজ কি কি হয়, সমস্ত কিছু পরে পুরো বইটাই আমরা ডিটেলসে আলোচনা করব, তো তখন ভালোভাবে জেনে যাবে। হি প্লেজ এ সিগনিফিক্যান্ট রোল ইন দ্য শেপিং অফ দ্য ফরেন পলিসি অফ দ্য কান্ট্রি। আমাদের বিদেশ নীতি কেমন হবে সেটা ঠিক করবে কে? প্রাইম মিনিস্টার। হি ইজ দ্য চিফ স্পোকস পারসন অফ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট। ইউনিয়ন গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকারের প্রধান বক্তা হচ্ছেন প্রাইম মিনিস্টার, তার বক্তব্যই প্রধান। হি ইজ দ্য ক্রাইসিস ম্যানেজার ইন চিফ ইন দ্য পলিটিক্যাল লেভেল ডিউরিং দ্য এমার্জেন্সিস। এটা অতটা ইম্পর্টেন্ট নয়। আচ্ছা, হি ইজ দ্য লিডার অফ দ্য পার্টি অফ ইন পাওয়ার। এখন কোন পার্টি পাওয়ারে রয়েছে? বিজেপি। তো বিজেপির যিনি প্রধান অর্থাৎ নরেন্দ্র মোদী, তিনি প্রাইম মিনিস্টার, তিনি হচ্ছেন লিডার। এইভাবে তিনি কাজ করবেন। তো সেই হিসাবে দেখতে গেলে প্রাইম মিনিস্টার হচ্ছেন সব থেকে ইম্পর্টেন্ট রোল, যেটা বি আর আম্বেদকরও বলছেন। বি আর আম্বেদকর বলছেন যে ইউএস এর প্রেসিডেন্টের সঙ্গে যদি কারোর তুলনা করা হয়, সেটা হচ্ছেন ভারতের প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টারের একই পাওয়ার রয়েছে ইউএস এর প্রেসিডেন্টের যা ক্ষমতা রয়েছে। চিফ মিনিস্টার হু বিকেম প্রাইম মিনিস্টার, এইগুলো এমসিকিউ কোশ্চেন করা হয় ডাইরেক্ট এখান থেকে, যে সেগুলো একটু জানার, যে 6 জন প্রাইম মিনিস্টার এমন হয়েছেন যারা এর আগে সিএম হিসেবে কাজ করেছেন, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছেন, তারপরে গিয়ে তারা প্রাইম মিনিস্টার হয়েছেন। কারা কারা হয়েছেন এরকম? মোরারজি দেশাই, চরণ সিং, ভিপি সিং, পিভি নরসিমহা রাও, এইচ.ডি. দেবেগৌড়া এবং নরেন্দ্র মোদী। এই 6 জনই একমাত্র ব্যক্তি যারা আগে কোনো না কোনো রাজ্যের সিএম ছিলেন, তারপরে তারা পিএম হন, প্রাইম মিনিস্টার হন। যেমন মোরারজি দেশাই। মোরারজি দেশাই কোথাকার ছিলেন? বম্বে স্টেটের ছিলেন। বম্বে স্টেট ছিল, তারপরে ভেঙে যায়, গুজরাট এবং মহারাষ্ট্র হয়ে যায়। কিন্তু যখন বম্বে স্টেট ছিল তখন সেই বম্বে স্টেটের চিফ মিনিস্টার হিসেবে কাজ করেছেন মোরারজি দেশাই। তারপরে তিনি হন, প্রাইম মিনিস্টার হন, এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট, হি ইজ দ্য ফার্স্ট নন কংগ্রেস প্রাইম মিনিস্টার। অর্থাৎ এর আগে মোরারজি দেশাইয়ের আগে যতজনই প্রাইম মিনিস্টার হয়েছেন সবাই কংগ্রেস থেকে, কিন্তু মোরারজি দেশাই হচ্ছেন ফার্স্ট প্রাইম মিনিস্টার যিনি কংগ্রেস থেকে ছিলেন না। তিনি কোন পার্টি থেকে ছিলেন? তিনি ছিলেন জনতা দল থেকে, এবং জনতা দল সম্পর্কে আমরা আগে আলোচনা করে এসেছি এমার্জেন্সি চ্যাপ্টারে। জনতা দল অ্যাকচুয়ালি জনতা দল আজকের বিজেপি নয়, এটা একটা কোয়ালিশন ছিল যারা সবাই ইমার্জেন্সিকে বিরোধিতা করেছিল। তারা সবাই মিলে একটা দল গঠন করে জনতা দল, এবং তার লিডার ছিল মোরারজি দেশাই। নেক্সট হচ্ছে চরণ সিং। চরণ সিং যিনি উত্তরপ্রদেশের সিএম ছিলেন। আগে উত্তরপ্রদেশের সিএম হিসেবে কাজ করেছেন, মুখ্যমন্ত্রী হিসেবে, তারপরে তিনি কি হয়েছেন? প্রাইম মিনিস্টার হয়েছেন। ভিপি সিংও সেম, উত্তরপ্রদেশের তিনি মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছেন, তারপরে তিনি প্রাইম মিনিস্টার হিসেবে কাজ করেছেন। নেক্সট পিভি নরসিমহা রাও। এই নামটা ইম্পর্টেন্ট কারণ ইনি হচ্ছেন ফার্স্ট প্রাইম মিনিস্টার ফ্রম সাউথ ইন্ডিয়া, প্রথম প্রাইম মিনিস্টার যিনি সাউথ ইন্ডিয়া থেকে প্রাইম মিনিস্টার হন। বাকিরা সবাই নর্থ ইন্ডিয়া থেকেই বেসিক্যালি হয়েছেন। তো পিভি নরসিমহা রাও ইনিও অন্ধ্রপ্রদেশের একসময় চিফ মিনিস্টার ছিলেন, তারপরে তিনি প্রাইম মিনিস্টার হন। এইচ.ডি. দেবেগৌড়া ইনি কর্ণাটক রাজ্যের চিফ মিনিস্টার ছিলেন, পরবর্তীকালে তিনি প্রাইম মিনিস্টার হন। এবং ফাইনালি নরেন্দ্র মোদী যিনি গুজরাটের ছিলেন, চিফ মিনিস্টার ছিলেন, তারপরে তিনি প্রাইম মিনিস্টার হন, এবং গুজরাটের সিএম এর পরে। এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে একটা লিস্ট যে কারা কারা প্রাইম মিনিস্টার হয় পরপর। ওকে, এই লিস্টটা ইম্পর্টেন্ট, তোমাদের কয়েকবার রিডিং করে অন্তত মনে রাখতে হবে যে কারা হয়েছিলেন। এই ফার্স্ট কি করবে, এই অবধি নামগুলো
এই অবধি না, এই অবধি ইন্দিরা গান্ধী অবধি নামটা পর পর ক্রোনোলজিক্যালি মনে রাখার চেষ্টা করবে, বাকিদের নাম ক্রোনোলজিক্যালি মনে রাখার দরকার নেই, কিন্তু তাদের নামগুলো ইম্পর্টেন্ট। এরকম কোশ্চেন করা হয়, চারজনের নাম দিয়ে বলবে এর মধ্যে কে কোনোদিন প্রাইম মিনিস্টার হননি, তাহলে সেটা তোমাদের মনে রাখতে হবে। কি কি রয়েছে, প্রথম হচ্ছে জওহরলাল নেহরু, ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। নেক্সট হচ্ছে গুলজারিলাল নন্দা, যিনি অ্যাক্টিং ছিলেন। আমরা বলে দেখে এসেছি যে জওহরলাল নেহরুর মৃত্যুর পরে তিনি কয়েকদিনের জন্য হন, যেটাকে কেয়ারটেকার প্রাইম মিনিস্টার বলা হয়। আচ্ছা, আর একটা পয়েন্ট, জওহরলাল নেহরু থেকে হি ইজ দ্য লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এবং তিনি তার সময়ের মধ্যেই মানে অফিসে থাকাকালীনই মারা যান। এই লংগেস্ট সার্ভিং তিনি প্রাইম মিনিস্টার ছিলেন। নেক্সট হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী, ইনি অ্যাকচুয়ালি 2 নম্বর হবেন, অ্যাক্টিংকে যদি না ধরা হয় তাহলে 2 নম্বর প্রাইম মিনিস্টার হবেন, কিন্তু যাই হোক এখানে এদের নামও দেওয়া হয়েছে, অ্যাক্টিং যিনি ছিলেন তারও নাম দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী তিনি জয় জওয়ান জয় কিষান এই স্লোগানটা দিয়েছিলেন ইন্দো পাকিস্তান যুদ্ধের সময়, জয় জওয়ান জয় কিষান স্লোগানটা দিয়েছেন, এটা ইম্পর্টেন্ট, এরকম কোশ্চেন করা হয়। তারপরে আবার গুলজারিলাল নন্দা হন অ্যাক্টিং যখন লাল বাহাদুর শাস্ত্রী মারা যান। তারপর ইন্দিরা গান্ধী হচ্ছেন ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার, এটা ইম্পর্টেন্ট, প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। তারপর হচ্ছে মোরারজি দেশাই, যেটা বললাম যে ইনি ফার্স্ট এরকম প্রাইম মিনিস্টার ছিলেন যিনি নন কংগ্রেস ছিলেন, ইনি কংগ্রেস থেকে ছিলেন না, এবং ইনি হচ্ছেন ওল্ডেস্ট প্রাইম মিনিস্টার, সব থেকে বয়স্ক প্রাইম মিনিস্টার হন। তারপর চরণ সিং ইনি মাত্র 170 দিনের জন্য হন প্রাইম মিনিস্টার হন, ঠিক আছে, চরণ সিং। তারপর হচ্ছে ইন্দিরা গান্ধী, আবার এগেন ইন্দিরা গান্ধী হন। তারপরে হচ্ছে রাজীব গান্ধী, ঠিক আছে, রাজীব গান্ধী। আচ্ছা, রাজীব গান্ধী অবধি একটু মনে রাখবে, মাঝখানে দুটো গুলজারিলাল নন্দা না মনে রাখতেও পারো, কিন্তু এইগুলো মনে রাখতে হবে। তারপর হচ্ছে ভিপি সিং, চন্দ্রশেখর, পিভি নরসিংহ রাও, অটল বিহারী বাজপেয়ী, ইনিও খুব কম সময়ের জন্য হন, শর্টেস্ট টেনিওরের জন্য অটল বিহারী বাজপেয়ী হন, দেখো মাত্র 16 দিনের জন্য তিনি প্রাইম মিনিস্টার হন। তারপর এইচ.ডি. দেবেগৌড়া, ওকে। তারপর ইন্দ্রকুমার গুজরাল, তারপর হন আবার অটল বিহারী বাজপেয়ী, ঠিক আছে। তারপর হচ্ছে মনমোহন সিং, এবং এখন নরেন্দ্র মোদী রয়েছেন, ঠিক আছে, তিনি দুটো টেনিওরে রয়েছেন। এরপরে কি হবে সেটা আমরা পরের ভোটে জানতে পারবো। কিছু ইম্পর্টেন্ট আর্টিকেল, এখানে বেশি কিছু আর্টিকেল নেই, 74 এবং 75। 74 হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার টু এইড অ্যান্ড অ্যাডভাইস প্রেসিডেন্ট, এখানে বলা হয়েছে যে কাউন্সিল অফ মিনিস্টার প্রেসিডেন্টকে অ্যাডভাইস দেবেন, কি কাজ করবে প্রেসিডেন্ট সেটা অ্যাডভাইস দেবেন কে, কাউন্সিল অফ মিনিস্টার। এবং 75 বলা হচ্ছে আদার প্রভিশন অফ দ্য মিনিস্টার, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, এগুলো কোনোটাই অতটা ইম্পর্টেন্ট আর্টিকেল নয়। আমি একদম শেষে একটা আর্টিকেলের ওপর ভিডিও বানাবো যেগুলো তোমাদের মনে রাখতে হবে, ওকে। এই হচ্ছে টোটাল ক্লাস। এর সাথে সাথে তোমাদের লাইভ ক্লাসের টাইমিংটা একটু নোট করতে বলবো। বুধবার থেকে রবিবার সন্ধ্যে 7টায় আমি আনএকাডেমি প্ল্যাটফর্মে লাইভ ক্লাস নিচ্ছি, তোমরা সবাই প্লিজ জয়েন হও, এবং প্রচুর কোশ্চেন অ্যান্সার করাচ্ছি। এই কোশ্চেন অ্যান্সারগুলো তোমাদের খুব হেল্প হবে। এবং রবিবার দিন রাত্রি 9টাতেও লাইভ ক্লাস নিচ্ছি আনএকাডেমিতে, এগুলো প্রত্যেকটাই ফ্রি ক্লাস, তোমরা সবাই জয়েন হয়ে যাও। যারা এখনো আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করোনি, প্লে স্টোর থেকে ডাউনলোড করে এই কোডটা দিয়ে তোমরা ফ্রি ক্লাসগুলো করতে থাকো। তার সাথে সাথে ইউটিউবে আমি 2 দিন ক্লাস নিচ্ছি, লাইভ ক্লাস। আপাতত এই 2 দিন রেখেছি, এটা চেঞ্জও করতে পারি যখন যেরকম সুবিধা হবে, কিন্তু 2টো ক্লাস আমি ইউটিউবেও লাইভ নেব। সেই ক্লাসগুলো, প্রত্যেকটা লাইভ ক্লাসে অংশগ্রহণ করো, প্রচুর কোশ্চেন তোমরা জানতে পারবে, প্রচুর কোশ্চেন প্র্যাকটিস হবে তোমাদের, এটা আমি বলতে পারি। এর সাথে সাথে আনএকাডেমি তোমাদের জন্য একটা ফ্রি মক টেস্টের ব্যবস্থা করেছে, 2টো ফ্রি মক টেস্ট এই সপ্তাহে। এই মক টেস্টগুলোতে অংশগ্রহণ করো এবং তোমাদের প্রিপারেশন কতটা হয়েছে সেগুলো দেখো। যেরকম করে পরীক্ষা হয় সেরকম পরীক্ষা হবে। WBCS এর জন্য যে মক টেস্টটা সেটা 12ই জুন হবে 12টার সময়, এইটাতে তোমরা অংশগ্রহণ করো, ফ্রি মক টেস্ট, এটা তোমরা যে কেউ অংশগ্রহণ করতে পারবে। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। আর একটা মক টেস্ট হবে 13ই জুন, এটা WBP ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য মক টেস্ট হবে, এবং এখানে তোমাদের প্রাইজের ব্যবস্থাও রাখা হয়েছে, স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। তো তোমরা এই 2টো মক টেস্টে অবশ্যই অংশগ্রহণ করবে। আর যেহেতু এগুলো ফ্রি মক টেস্ট, সেই জন্য সবাই অবশ্যই চেষ্টা করো জয়েন হওয়ার। এর সাথে সাথে আনএকাডেমি তোমাদের জন্য নিয়ে এসছে কিছু ব্যাচ। তোমরা যদি আনএকাডেমি প্লাস সাবস্ক্রিপশন নিতে চাও এবং একদম বাড়িতে বসে একটা ইনস্টিটিউটের মতো পড়তে চাও, ব্যাচ করে রুটিন করে নির্দিষ্ট দিনে ক্লাস, সেইভাবে যদি তোমরা পড়তে চাও WBCS পরীক্ষার জন্য, তোমাদের জন্য একটা ব্যাচ নিয়ে আসা হয়েছে। 9th জুন থেকে এটা শুরু হয়েছে ব্যাচটা। এবং আনএকাডেমিতে এখন বর্তমানে যারা টিচার রয়েছেন তারা সবাই ওয়েস্ট বেঙ্গলের টপ এডুকেটার, বিভিন্ন
ইনস্টিটিউটে তারা পড়িয়েছেন, তাদের খুব এক্সপিরিয়েন্স রয়েছে, তো তোমরা এখান থেকে অনেক হেল্প পাবে যদি এই প্লাস সাবস্ক্রিপশন নাও। এটা হচ্ছে প্লাস সাবস্ক্রিপশন প্ল্যান, তোমাদের এখন একটা অফার চলছে, 12 মাসের যদি নাও তাহলে 2 মাসের ফ্রি দেওয়া হবে, এবং এটা প্রাইস, এই প্রাইসটাও তোমাদের পে করতে হবে না, এর উপর 10% ডিসকাউন্ট পাবে যদি তোমরা কোড ইউজ করো। আমার কোড হচ্ছে সর্বজিৎ 10। এবং প্রাইস হিসেবে দেখতে গেলে যদি তোমরা অফলাইন ইনস্টিটিউটের কথা বলো, যারা যেগুলো ভারতের মানে বাংলার সব থেকে বড় বড় অফলাইন ইনস্টিটিউট, তাদের থেকে প্রাইস অনেক অনেক কম, তার থেকে অনেকটাই কম। তোমরা ইএমআই তেও পে করতে পারবে মাত্র 871 টাকা করে মাসে, তার উপরেও 10% ডিসকাউন্ট, এছাড়া অন্যান্য যে কোনো কোডের উপর 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো তোমরা আনএকাডেমি প্লাস সাবস্ক্রিপশন নিতে পারো যদি একটা অর্গানাইজড ম্যানারে একদম ক্লাসের মতো করে, ইনস্টিটিউটের মতো করে পড়তে চাও। তোমরা তোমাদের যদি এই ক্লাসটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা টিপে দিও, এবং যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। যারা নতুন সাবস্ক্রাইব করে নাও, আর যারা পুরনো তারা প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে।